হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে তোমাদের অধ্যায় 4 সম্পর্কে আলোচনা করব। অধ্যায় 4-এর নামটি হচ্ছে ঔপনিবেশিক যুগের প্রত্নপরিচয়। এখন এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের জানতে হবে ঔপনিবেশিক যুগ কোনটা। এটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যেই সব যুগে বাংলাদেশে বাইরের মানুষ শাসন করেছে, তাদের উপনিবেশ স্থাপন করে, সেটাকেই বলা হচ্ছে ঔপনিবেশিক যুগ। এখন আমরা জানবো প্রত্ন সম্পদ কী। এখন প্রত্ন এই শব্দটার মানে হচ্ছে প্রাচীন, মানে আমাদের যে প্রাচীন সম্পদগুলো আছে সেগুলিকে বলা হচ্ছে প্রত্ন সম্পদ। এবং ঔপনিবেশিক যুগ ধরা হচ্ছে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। যদিও এরপরে আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, সেটাকেও আমরা ঔপনিবেশিক যুগ হিসেবেই ধরছি। এবং সেই সময়কালটা কত? সেটা হচ্ছে 1947 থেকে 1971 সাল। এখন ঔপনিবেশিক যুগে ঢাকার ভিতরে যে স্থাপত্যকর্মগুলি আছে এগুলি সম্পর্কে আমরা আজকে কথা বলবো। ঢাকার ভিতরে স্থাপত্যকর্মগুলির মধ্যে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মসজিদ, মন্দির এবং গির্জা। এখন ঢাকার যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোর মধ্যে মুঘল ও ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। এরকম উদাহরণগুলো হচ্ছে লালবাগ মসজিদ, কলুটোলা মসজিদ, লক্ষ্মীবাজার জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েতটুলি মসজিদ, চনিটিকার মসজিদ। এই সবগুলো মসজিদে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যরীতির অনুসরণে খুবই সুন্দর কাজ করা হয়েছে এবং এই প্রত্যেকটা মসজিদ দেখার মতো করে বানানো হয়েছে। এজন্য এগুলি এখন আমাদের প্রত্ন সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এরপরে আমাদের রয়েছে মন্দির। এইসব মন্দিরগুলোই ঔপনিবেশিক যুগের আগে তৈরি হয়েছে। এর মধ্যে ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির উল্লেখযোগ্য। এবং এই দুটো মন্দিরের যে স্থাপত্য রীতি এবং এই দুটো মন্দির যেভাবে তৈরি করা হয়েছে, এটা সবাই দেখতেও যায় যে এটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এরপর রয়েছে গির্জা। বাংলাদেশে যেসব গির্জা রয়েছে বেশিরভাগই 18 থেকে 19 শতকে তৈরি। এর মধ্যে প্রথম তৈরি করা হয় আরমানি টোলায় যে আর্মেনিয়ান চার্চ আছে, এটি তৈরি করা হয় 1781 সালে। এছাড়াও ঢাকায় রয়েছে অ্যাংলিকান চার্চ এবং হোলি ক্রস চার্চ। এগুলি হচ্ছে ওই সময় স্থাপত্যরীতি অনুসারে তৈরি বাংলাদেশের কিছু প্রত্নসম্পদ। এরপর ঢাকার মধ্যে আরও রয়েছে বাহাদুর শাহ পার্ক। এই বাহাদুর শাহ পার্কের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটার পিছনে একটা বড় গল্প রয়েছে। সেটা হচ্ছে 19 শতকের মাঝামাঝি নবাব আব্দুল গনি এই পার্কটা তৈরি করে বলেন, এটার নাম দেন ভিক্টোরিয়া পার্ক, কারণ তখন ইংল্যান্ডের রানী ছিলেন ভিক্টোরিয়া। কিন্তু এর আগে এর নাম কিন্তু ছিল আন্টাঘর ময়দান। আন্টাঘর ময়দানে 1857 সালে আমাদের একটা সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই সিপাহী বিদ্রোহের গল্প তোমরা সবাই আগে শুনেছো। সিপাহী বিদ্রোহে আমাদের যে সৈন্যরা ছিল, ইংরেজ শাসনের অধীনে যে সৈন্যরা, তারা ইংরেজ শাসনের বিরুদ্ধে তারা আন্দোলন করে। এই আন্দোলনটাকে ইংরেজ শাসকরা কঠোর হাতে দমন করে এবং সিপাহী বিদ্রোহে যাদেরকে তারা অপরাধী হিসেবে ধরে এনেছিল, এই আন্টাঘর ময়দানে তাদের সবাইকে ফাঁসি দেয়া হয়। এই ফাঁসির কারণে 1857 সালে এই ফাঁসি দেওয়া হয় এবং এর 100 বছর পরে 1957 সালে যেসব সিপাহীদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের স্মরণে এই যে তোমরা ছবিতে যে স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছ, এই স্মৃতিসৌধটা তৈরি করে এবং এই পার্কটার নাম ভিক্টোরিয়া পার্ক থেকে চেঞ্জ করে দেয়া হয় বাহাদুর শাহ পার্ক। এটা হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম প্রত্ন সম্পদ, যেটা আমাদের একটা ইতিহাসের প্রতিফলন ঘটায় এবং আমাদেরকে জানায় যে আমাদের এই জায়গাটার পিছনে একটা কত বড় গল্প লুকিয়ে রয়েছে। এরপরে ঢাকার আরও কিছু আমাদের স্থাপত্য সম্পর্কে আমরা জানবো, যেমন আহসান মঞ্জিল। এটা হচ্ছে ঢাকার নবাবদের তৈরি একটা প্রাসাদ। এটা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। যারা ঢাকায় থাকো তাদের সবারই উচিত কখনো না কখনো সুযোগ করে আহসান মঞ্জিল দেখতে যাওয়া। এছাড়াও রয়েছে রূপলাল হাউস এবং ব্রোঞ্জ গার্ডেন, যেটা তৈরি করেছিল বাংলার জমিদার এবং বণিকরা। এছাড়া কার্জন হল রয়েছে। কার্জন হলের নাম নিশ্চয়ই সবাই শুনেছো এবং কেউ কেউ চাও যে আমরা কার্জন হলে পড়তেও যাবো একসময়। এটা একটা অফিস ভবন হিসেবে তৈরি করা হয়েছিল, কিন্তু এটা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভবন হিসেবে, একাডেমিক ভবন হিসেবে এটাতে কাজ করা হয়ে আসছে। এবং শেষে হাইকোর্ট ভবন তৈরি করা হয়েছিল। এটাও ইংরেজ শাসনামলে তৈরি করা হয়েছিল, যেটাতে এখনও কাজ চলছে এবং এটা
খুবই সুন্দর একটা স্থাপত্য যেটা ঢাকার মধ্যে অবস্থিত। তাহলে আমরা এই ভিডিওতে জানলাম ঢাকার মধ্যে অবস্থিত যেসব প্রত্নসম্পদ আমাদের রয়েছে সেগুলো সম্পর্কে।